সম্পাদক নাজমুল হাসান আমাদের মাঝে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর, ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা। যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন, এই তরুণ, এই যুবকরা যে অন্ধকার বাংলাদেশে নেমে এসেছিল, সেই অন্ধকারের মধ্যে মৃদু মৃদু আলো জ্বালিয়ে রেখেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের জন্ম হয়েছে। এই যে বটতলা, এই বটতলায় কোটা সংস্কার আন্দোলনের যে কমিটি, সেই কমিটি এই বটতলা থেকে আমরা গঠন করেছিলাম। সেই বটতলায় পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে এই বটতলা থেকে যাত্রা শুরু করে। অন্যান্য সংগঠন কিভাবে আবির্ভূত হয়েছে আমরা জানি না, কিন্তু ছাত্র অধিকার পরিষদ যখন অন্ধকার নেমে এসেছিল, কথা বলার কেউ ছিল না, তখন ছাত্র অধিকার পরিষদ সেই অন্ধকারের মধ্য থেকেই যাত্রা শুরু করে, প্রতিবাদ শুরু করে, এদেশের মানুষকে স্বপ্ন দেখায় হাসিনাকে হার মানানো যায়। 2018 সালে আমরাই সর্বপ্রথম হাসিনাকে বাধ্য করেছিলাম। আমরা রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিয়েছিলাম, জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে, কোটা সংস্কার করা হবে, অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। হাসিনা যদি সেই সময় কোটা সংস্কারের ঘোষণা না দিত, তাহলে সেই আন্দোলন 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, ঠিক সেই সময় আরেকটি গণঅভ্যুত্থান রচিত হতো। যাই হোক, হাসিনা বুঝতে পেরেছিল যে এখন ছাত্রদেরকে খেপানো যাবে না, ঠান্ডা মাথায় কোটা বাতিল করেছিলেন। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন থেকেই যে হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছিল, সেটা আমরা কেউ জানতাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে হাসিনার পতন এই ছাত্রদের হাতে, যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যারা কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিল, তাদের হাতেই লিখে রেখেছিল, আমরা কেউ জানতাম না। এরপরে ডাকসু নির্বাচন, আপনারা দেখেছেন সেই নির্বাচন কিভাবে একটি কারচুপিপূর্ণ নির্বাচন ছিল। তারপরেও সেখানে ভিপি জিএস সহ আমরা 11টি পদে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু মাত্র 2টি পদ ঘোষণা দেওয়া হয়েছিল। আমরা কি থেমে গিয়েছিলাম? আমরা এই ডাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা এদেশে গণতান্ত্রিক আন্দোলন, লড়াই, সংগ্রাম শুরু করেছি। আপনারা দেখবেন সারা বাংলাদেশে, ঢাকা শহরে কোথাও আন্দোলন হতো না, একমাত্র ছাত্র অধিকার পরিষদ যে কোনো ইস্যুতে, যে কোনো প্রতিবাদে তারা রাজপথে নেমে যেত। যে কারণে এই তরুণদের এই প্রতিবাদকে সারা দেশের রাজনৈতিক সংগঠন, সারা দেশের জনগণ, অন্যান্য সংগঠন সবাই ছাত্র অধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। এরপরে মেজর সিনহাকে যখন হত্যা করা হয়, আমরা প্রতিবাদ করি। যখন নিত্য পণ্যের দাম বাড়তো, আমরা প্রতিবাদ করেছি। যখন নুসরাত হত্যার ঘটনা ঘটেছে, আমরা প্রতিবাদ করেছি। এবং যখন আবরার ফাহাদকে ওই বুয়েটে হত্যা করা হয়, তখন ডাকসুর ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়। অন্য কোথাও না, বুয়েটেও না, ডাকসুর ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। আমরা তারপরে নানান ধরনের সংকট পাড়ি দিয়েছি। এই পথ পাড়ি দিতে গিয়ে আমরা যেহেতু তরুণ, আমাদের ভুল ভ্রান্তি হয়েছে। পরবর্তীতে আমরা সেগুলো শুধরে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এরপরে এই যে আমরা আলো জ্বালিয়ে রেখেছিলাম, নিভু নিভু আলো, সেই আলো একটা সময় বিরাট আকারে জ্বলে ওঠে 2024-এর আন্দোলনে।
এই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে, আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আমার বাসায় 2 বার অভিযান চালানো হয়, আমাদের বিনিয়ামিন মোল্লাকে র্যাব তুলে নিয়ে যায়, ছাত্রনেতা নাজমুল হাসান তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এখানে আরও যারা আছেন আমাদের নেতৃবৃন্দ তারা অনেকে আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। ছাত্র অধিকার পরিষদ যেটি বিনিয়ামিন মোল্লা বলেছে, আমরা প্রত্যেকটা ক্যাম্প আছে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় ছাত্র অধিকার পরিষদ, অন্যান্য ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী তাদের সাথে থেকে সাথে নিয়ে একসাথে আন্দোলন পরিচালনা করেছে। আমরা এটি বলছি না ছাত্র অধিকার পরিষদ এককভাবে নেতৃত্ব দিয়েছে, তবে এটি বলতে হবে ছাত্র অধিকার পরিষদের অন্যতম নেতৃত্ব ছিল সেখানে। এদেশের সাধারণ শিক্ষার্থীরা, এদেশের তরুণরা আবাবিল পাখির ন্যায় নেমে এসেছিল। তারা যদি না নেমে আসতো তাহলে কোনো রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে হাসিনার যেহেতু পতন হয়নি, পতন হইতো না। হাসিনা সীমা লঙ্ঘন করেছিল, সেই সীমা লঙ্ঘন করার ফলাফল পরিণতি তাকে 24-এ ভোগ করতে হয়েছে। আমি যখন এই বটতলার নিচেই বসেছিলাম তখন আমাদের গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান এবং হাসান আল মামুন আমরা আলাপ করছিলাম যে এর আগে আমরা যতগুলো প্রতিষ্ঠা বার্ষিকী এখানে পালন করেছি আমাদের ভয় লাগতো যে ছাত্রলীগ কখন এসে হামলা করে, কখন এসে বাধা দেয়। প্রত্যেকটা প্রতিষ্ঠা বার্ষিকীতে ওই হায়না হিংস্র ওরা আমাদেরকে বাধা দিয়েছে। আজকে এই মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিশ্চয়ই কথা বলছি, এর অবদান ওই 2000 শহীদ, এর অবদান এদেশের তরুণ, এদেশের ছাত্র সমাজে। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা ওই শহীদের আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। একই সাথে যারা আহত হয়েছিল তাদের সুস্থতা কামনা করি। আমরা এই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, ছাত্র অধিকার পরিষদ অন্যতম স্টেক হোল্ডার। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে দুটি কথা বলতে চাই, বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন আজ 3-4 দিন ধরে অভ্যুত্থানের শক্তির মধ্যে যে ধরনের বিভাজন শুরু হয়েছে, ফেসবুকে লেখালেখি, পাল্টা লেখালেখি, এটিকে আমরা প্রত্যাশা করেছিলাম? আমরা এটি প্রত্যাশা করেছিলাম না। এই কারণে আমরা জানতাম যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা সবসময় বলি যেখানে সব কিছু হার মেনে যায় সেখানে অভিজ্ঞতা কাজে লাগে। আমাদের একটি অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমরা বলেছিলাম যদি জাতীয় ঐক্যমতের সরকার, সবার প্রতিনিধিত্বের সরকার গঠিত না হয় তাহলে এই অভ্যুত্থান ব্যর্থ হবে। বন্ধুগণ, এই অভ্যুত্থান কি এখন ব্যর্থ হওয়ার পথে না? দেখেন বিভাজিত শক্তি, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের ভিতরে অনৈক্য, কারোর চাওয়া পাওয়ার সাথে কারোর চাওয়া পাওয়ার মিল নাই। 71-এর পরে যেটি হয়েছিল বিপ্লব, প্রতি বিপ্লব, হিংসা, বিদ্বেষ, হানাহানি, ওই মুক্তিযোদ্ধাদের মধ্যে মারামারি, ঠিক একই ধরনের অধপতন আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা অভ্যুত্থানের সকল শক্তিকে বলবো আসুন আমরা এক থাকি। আমরা যদি এক না থাকি তাহলে ওই পতিত পরাজিত শক্তি ওরা কিন্তু আবার ফিরে আসবে। সুতরাং সবাইকে বলবো আসুন আমরা এক থাকি। কিন্তু এক কি এই মুখের বক্তব্য আর গাল গল্প দিয়ে থাকা যাবে? সরকারকে বলবো আপনাদের দায়িত্ব, এখনো সময় আছে, গণ অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে এই সরকারকে পুনর্গঠন করুন। গণ অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন সেই রিফর্ম চার্টার তৈরি করুন। এইবার যদি আমরা সেই রিফর্ম চার্টার তৈরি করতে না পারি তাহলে কিন্তু বন্ধুগণ এই গণ অভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ হবে। আমরা চাই এই যে আমাদের 2000 শহীদ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সাথে কোনোভাবেই বেইমানি করা যাবে না। তারা যে স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশ, যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গঠিত হবে। আমি ছাত্র অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে বলবো যে অভ্যুত্থানের অন্য শক্তিরা কে কি করলো সেটি দেখার বিষয় নয়, আপনারা কি করছেন। এতটুকু বলতে পারি, এই অভ্যুত্থানের পরে ছাত্র অধিকার পরিষদে একজন নেতাকর্মীর বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারবে না সে চাঁদাবাজির সাথে লিপ্ত হয়েছে, অন্য
অন্যায়ের সাথে লিপ্ত হয়েছে, দখলদারির সাথে লিপ্ত হয়েছে। ছাত্র অধিকার পরিষদ ন্যায় নিষ্ঠার রাজনীতি করে নতুন বাংলাদেশ গঠন করার জন্য ছাত্র অধিকার পরিষদ যে সংগ্রাম করেছে, আমরা এই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ বলবো যেটি বলছিলাম যে গত 3-4 দিন ধরে যে ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি, পাল্টা লেখালেখি, এর কারণটা কি? এর কারণটা হলো যে অভ্যুত্থানের শক্তিদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। এই কারণে আমার কাছে এখন মনে হচ্ছে যে একটি পরিশুদ্ধ বিপ্লব দরকার, যে বিপ্লবের মাধ্যমে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা পাবে। অন্যথায় এই যে আধা বিপ্লব, এই আধা বিপ্লবের মাধ্যমে জাতির প্রকৃত মুক্তি মিলবে না। আমরা ছাত্র অধিকার পরিষদকে বলবো, সেই পরিশুদ্ধ বিপ্লবের প্রস্তুতি নেন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই শপথ আপনারা গ্রহণ করুন। সবাইকে আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।